স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 18টি প্রশ্নের মান 1 করে 1 × 18 = 18। দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি, 360 ডিগ্রি, 179 ডিগ্রি, উত্তর হবে 180 ডিগ্রি। ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয় আবর্জনা, রং, ধূমপান, ধূপকাঠি থেকে। বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার, থার্মোমিটার। অ্যানিমোমিটার। সূর্যোদয়ের আগের সময়কে বলা হয় গোধূলি, ভোরবেলা, উষা, রাত্রি। উষা। আমাদের রক্ষা কবচ হলো কার্বন স্তর, সালফার স্তর, ওজোন স্তর। বাতাসে ধুলোর কণায় সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে বিচ্ছুরিত হলে আকাশের রং হয় নীল, সাদা, কালো, ধূসর। নীল। যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে না তা হলো বিকিরণ পরিবহন পরিচালন ঘনীভবন। বৃষ্টিপাতের পরিমাণ মাপা যার দ্বারা হয় তা হলো থার্মোমিটার, রেনগজ, হাইগ্রোমিটার, বাত পতাকা। রেনগজ। শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে ডেসিবেল। বায়ু দূষণের ফলে ক্ষতি হয় সকলের, শিশুদেরও হয়, বৃদ্ধদেরও হয় আর মহিলাদেরও হয়। ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। পাঠ হলো তন্তুজাতীয় ফসল, পানীয় ফসল, খাদ্য ফসল, বাগিচা ফসল। তন্তুজাতীয় ফসল। গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত হলো 50 থেকে 100 সেমি। মানচিত্রে কৃষিজমি বোঝাতে যে রং ব্যবহার হয় তা হলো বাদামি, হলুদ, সবুজ, নীল। হলুদ। কালো মাটি যে ফসল চাষের জন্য উপযুক্ত তা হলো তুলো, আখ, বাজরা। তুলো। ভূপ্রাকৃতিক। নদ নদী দেখা নয়, প্রাকৃতিক, রাজনৈতিক, বিষয়ভিত্তিক, সামাজিক মানচিত্রে। প্রাকৃতিক। ল্যাটেরাইট মাটির ফসল হলো চীনাবাদাম, ধান, পাট। চীনাবাদাম। ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা 20টি, 22টি, 32টি। 22টি। দুয়ে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, মূল মধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম কোথায়? 2 মেরু বিন্দুতে। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। ভারতের কোন রাজ্যে চা উৎপাদন সবচেয়ে ভালো হয়? অসম। মানচিত্রে জলের অংশ বোঝাতে কোন রং ব্যবহার করা হয়? নীল। ভারতের কোন উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। কোন মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়? কৃষ্ণ মৃত্তিকায়। ম্যাপ শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? ল্যাটিন। হিমালয় কথাটির অর্থ কী? বরফের গৃহ। পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অর্ধেকে বৃত্তরেখাগুলিকে কী বলে? দ্রাঘিমা রেখা। 3 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ড্যাশ একটি গ্রিনহাউস গ্যাস? কার্বন ডাই অক্সাইড। দুটো পর্বতের মাঝে নিচু অংশকে ড্যাশ বলে? উত্তর হবে উপত্যকা। ড্যাশ দিনটিতে বিশ্ব অরণ্য দিবস পালিত হয়? 21শে মার্চ। উচ্চ রক্তচাপ, স্নায়ুর দুর্বলতা ইত্যাদি রোগের কারণ হলো? উত্তর হবে শব্দ দূষণ। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণে হেলে থাকে? 66.5 ডিগ্রি। রাতের বেলায় পৃথিবী থেকে মহাকাশে ফিরে যাওয়া তাপকে ড্যাশ বলে? ভূপৃষ্ঠীয় বিকিরণ বলে। মালাবার উপকূলের ড্যাশগুলিকে কয়াল বলে? উপহ্রদ। 4 দাগে রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলি সত্য হলে সত্য এবং মিথ্যা হলে মিথ্যা লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সর্বনিম্ন হয়? ভুল, মিথ্যা লিখব। পশ্চিম মেরু অঞ্চলে নদীগুলি সমুদ্রে পৌঁছায় না? ঠিক, সত্য লিখব। শিবালিক ও হিমালয়ের মাঝে দুন উপত্যকা অবস্থিত? ঠিক, তাহলে সত্য লিখব। স্টেশনের ঘড়িতে 16 আওয়ার্স দেখালে সাধারণ ঘড়িতে তখন বিকাল 5টা বাজবে? ভুল। মুম্বাই কলকাতার পশ্চিমে অবস্থিত? ঠিক, সত্য লিখব। 2015 সালে জাপানে ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল? ভুল, মিথ্যা লিখব। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। দ্রাঘিমারেখার দুটি বৈশিষ্ট্য লেখো। 1, প্রতিটি দ্রাঘিমারেখা অর্ধবৃত্ত। সমস্ত দ্রাঘিমারেখার দৈর্ঘ্য বা পরিধি সমান। এই রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। প্রতিটি দ্রাঘিমারেখার প্রতিটি অক্ষরেখায় সমকোণে ছেদ করে। দ্রাঘিমারেখার মান মূলমধ্যরেখার পূর্ব বা পশ্চিমে ক্রমশ
বেড়ে সর্বাধিক পর্যন্ত হয়। দ্রাঘিমারেখার মানের হ্রাস বৃদ্ধির সঙ্গে দ্রাঘিমারেখার পরিধির হ্রাস বৃদ্ধি ঘটে। শব্দ দূষণের দুটি কারণ আলোচনা করো। এক, বজ্রপাত ও মেঘের গর্জন, অগ্ন্যুৎপাতজনিত শব্দ, খরস্রোতা, ঝর্ণা ও জলপ্রপাতের শব্দ, বিভিন্ন যানবাহনের শব্দ, পশুপাখির চিৎকার চেঁচামেচি, দৈনন্দিন গৃহস্থলীর যান্ত্রিক কাজকর্ম, খনি অঞ্চলে নামাইট বিস্ফোরণ, স্টোন চিপস তৈরির কারখানায় পাথর ভাঙন শব্দ ইত্যাদি। গ্রিনহাউস কি অথবা সবুজ ঘর কি? শীতপ্রধান দেশে অতি তীব্র শীত থেকে শাকসবজিকে বাঁচানোর জন্য এক বিশেষ ধরনের কাচের ঘর তৈরি করা হয়, তাকে সবুজ ঘর বলা হয় বা গ্রিনহাউস বলে। সূর্য থেকে আগত সৌরকিরণ ক্ষুদ্র তরঙ্গরূপে এই কাচের ঘরের ভিতর সহজেই প্রবেশ করতে পারে, কিন্তু সমপরিমাণ তাপ ওই কাচের ঘরের ভিতর থেকে বেরিয়ে যেতে পারে না, ফলে কাচের ঘরের ভিতরে সর্বদা একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা সম্ভব হয়। আদিবাসী বলতে কী বোঝো, উদাহরণ দাও। বিশেষ সমাজগোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে, যাদের জীবনযাত্রা সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভরশীল, তাদের আদিবাসী বলা হয়। যেমন পশ্চিমবঙ্গের সাঁওতাল ও মেঘালয়ের গারোয়া প্রভৃতি। দ্বীপপুঞ্জ কাকে বলে? অনেকগুলি ছোট ছোট দ্বীপকে একসঙ্গে দ্বীপপুঞ্জ বলে। যেমন 265টি দ্বীপ নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, 25টি দ্বীপ নিয়ে লাক্ষা দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে। অরণ্য সংরক্ষণ বলতে কী বোঝো? অরণ্য সম্পদের অপচয় বন্ধ করে সঠিকভাবে তা ব্যবহারের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করার পদ্ধতিকে অরণ্য সংরক্ষণ বলে। অন্যভাবে বলা যায়, গাছ না কেটে অরণ্যকে সুরক্ষিত রাখা এবং বনসৃজনের মাধ্যমে অরণ্যের আয়তন বাড়ানোর প্রচেষ্টাকে অরণ্য সংরক্ষণ বলে। সংরক্ষিত বন বা অরণ্য কাকে বলে? যে নির্দিষ্ট অরণ্যে উদ্ভিদ, পশু পাখি, পতঙ্গ সকলের অস্তিত্ব রক্ষার জন্য মানুষের হস্তক্ষেপ, যেমন শিকার, পশুচারণ, গাছ কাটা প্রভৃতি ক্রিয়াকলাপ নিষিদ্ধ, তাকে সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট বলে। উদাহরণ গুজরাটের গির, পশ্চিমবঙ্গের গরুমরা প্রভৃতি। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে। 3 × 4 = 12। নিরক্ষরেখা 3টি বৈশিষ্ট্য লেখো। 1, নিরক্ষরেখার উপর সারা বছর দিন রাত্রি দৈর্ঘ্য সমান হয় বলে একে বিষুবরেখা বলে। 2, নিরক্ষরেখা পৃথিবীর মধ্যস্থল বরাবর বিস্তীর্ণ হয়, একে মহাবৃত্ত বলে। 3, নিরক্ষরেখা ও পৃথিবীর কেন্দ্র যে তলে অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলে। নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে। টিকা লেখো। বিশ্ব উষ্ণায়ন। পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকেই বিশ্ব উষ্ণায়ন বলে। কারণ: 1, পরিবেশের অতিরিক্ত জীবাশ্ম দহন, দ্রুত নগরায়ন, বনভূমি বিনাশ, কৃষিক্ষেত্রে অত্যাধিক রাসায়নিক সারের ব্যবহার বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি করে। প্রভাব: 1, বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে। 2, উভয় মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করেছে। 3, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর ক্রমাগত বিনাশ ঘটছে। টিকা লেখো। অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি। যে বৃষ্টির জলে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাকে অ্যাসিড বৃষ্টি বলে। যানবাহন, কলকারখানার ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইডের মতো গ্যাস থাকে। এগুলি বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে মিশে কার্বলিক অ্যাসিড ও অন্যান্য মৃদু অ্যাসিড তৈরি করে, যা বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টিরূপে পৃথিবীর বুকে ঝরে পড়ে। এর ফলে বিভিন্ন জলাশয়ে মাছ ও অন্যান্য প্রাণী মারা যায়। পাথরের মূর্তি, স্মৃতিসৌধ প্রভৃতি নষ্ট হয়। 3, গাছপালা ও শাকসবজি ব্যাপক ক্ষতি হয়। 4, ছোট ছোট পাখি ও কীটপতঙ্গের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। নেক্সট, প্রাকৃতিক ও রাজনৈতিক মানচিত্র কাকে বলে? যে সকল মানচিত্রে প্রাকৃতিক বিষয় যেমন পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি দেখানো হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলে। রাজনৈতিক মানচিত্র: যে সকল মানচিত্রে দেশ, রাজ্য, জেলা, সীমানা, অবস্থান ইত্যাদি দেখানো হয় তাকে রাজনৈতিক মানচিত্র বলে। বায়ু দূষণ কমাতে গেলে আমাদের কী কী করতে হবে? 1 দিয়ে লিখবে গণপরিবহন ব্যবহার। রাস্তায় একটি বাসের বদলে 30টা প্রাইভেট গাড়ি চললে বায়ু অনেক বেশি দূষিত হয়, তাই বাস, ট্রেনের মতো গণপরিবহনে বেশি যাতায়াত করলে বায়ু দূষণের পরিমাণ কমানো যায়। 2, দূষণহীন যানবাহন। ইলেকট্রিক ট্রেন, ট্রাম, মেট্রো, সাইকেল, ভ্যান, রিক্সা ইত্যাদি দূষণহীন যানবাহন বেশি ব্যবহার করলে বায়ু দূষণ অনেকখানি কমানো সম্ভব। 3, কম দূষণকারী ইঞ্জিন। বর্তমানে গাড়িতে উন্নত প্রযুক্তিতে তৈরি কম দূষণকারী ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, তবে গাড়ির সংখ্যা দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা মুশকিল। কলকারখানা নিয়ন্ত্রণ। শিল্প কারখানাগুলি লোকালয়ের থেকে দূরে তৈরি করা উচিত। কারখানার চিমনিগুলি উচ্চ
রাস্তা অনেক বেশি করা এবং বায়ু পরিশোধক যন্ত্রপাতি ব্যবহার করা উচিত। বনসৃজন, রাস্তার দুপাশে পতিত জমিতে বেশি করে গাছ লাগানো উচিত। ছোট চারা গাছের বদলে প্রয়োজন মতো বড় গাছ কাটা উচিত। 6. অপ্রচলিত শক্তির ব্যবহার, কয়লা, পেট্রোল প্রভৃতি প্রচলিত শক্তির ব্যবহার কমিয়ে সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি প্রভৃতি অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়লে বায়ু দূষণ কম হবে। এছাড়া বায়ু দূষণের কুপ্রভাব সম্পর্কে মানুষকে সচেতন ও চাষবাসের জৈব সার ব্যবহার করতে হবে এবং 1981 সালের বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। নেক্সট, ধান চাষের জন্য কিরূপ মাটি, উষ্ণতা ও বৃষ্টিপাত প্রয়োজন। ধান উৎপাদক 3টি রাজ্যের নাম লেখো। দেখে নাও। মৃত্তিকা, উর্বর পলি মাটিতে ধানের ফলন ভালো হয়। এই দেশের সমভূমি উর্বর পলি গঠিত হয়, ধান চাষের পক্ষে আদর্শ। উষ্ণতা, ভারতের বার্ষিক গড় উষ্ণতা 22 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, যা ধান উৎপাদনের পক্ষে অনুকূল। বৃষ্টিপাত, মূলত মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করে ভারতে ধান চাষ করা হয়। এই দেশের গড় বার্ষিক বৃষ্টিপাত 150 থেকে 200 সেমি। ধান উৎপাদক 3টি রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, অসম আর বিহার। পার্থ লেখো খারিফ শস্য আর রবি শস্য। খারিফ শস্য, জলবায়ু, খারিফ শস্য চাষের জন্য উষ্ণ আর্দ্র জলবায়ু আদর্শ, আর রবি শস্য চাষের জন্য শুষ্ক শীতল জলবায়ু আদর্শ। রোপণের সময়কাল, বর্ষাকালে খারিফ শস্য রোপিত হয়, শীতকালে রবি শস্য রোপিত হয়। ফসল কাটার সময়কাল, শীতের শুরুতে খারিফ শস্য কাটা হয়, বসন্তকালে রবি শস্য কাটা হয়। উদাহরণ, ধান, পাট, আখ, মিলেট প্রভৃতি। গম, ছোলা, তৈলবীজ, বার্লি প্রভৃতি। সাথে দাগে রয়েছে নিচের যে কোনো 3টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5 করে, 5 গুণ 3 = 15। ভারতের বিভিন্ন প্রকার মাটির নাম লেখো। যে কোনো 2 ধরনের মাটি সম্পর্কে আলোচনা করো। শব্দ দূষণ কাকে বলে? শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে আমাদের করণীয় কী কী? পরের প্রশ্ন, ভূপ্রকৃতি অনুসারে ভারতকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? তার সঙ্গে উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করো। সবুজ বিপ্লব বলতে কী বোঝো? চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলগুলি সম্পর্কে আলোচনা করো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে নতুন আমার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবো যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।